বৈধ অভিবাসনেও নজরদারি বাড়াচ্ছেন ট্রাম্প। ইউক্রেনের দখলকৃত ভূখণ্ড পুতিনকে স্বীকৃতি দিতে ট্রাম্পের পরিকল্পনা। নেপালের নতুন নোটে ভারতের ৩ অঞ্চল, কড়া প্রতিবাদ দিল্লির। ৯ ফিলিস্তিনি যোদ্ধাকে হত্যার দাবি ইসরায়েলের। ৬২ বছর বয়সে বিয়ে করলেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ। ইমরান খানের সঙ্গে সাক্ষাতে বাধা, পাকিস্তান জুড়ে বিক্ষোভের হুঁশিয়ারি। শুনছিলেন সংবাদ শিরোনাম। সবাইকে স্বাগত জানাচ্ছি বিশ্বজুড়ে প্রতিদিনে। বিশ্বের বিভিন্ন প্রান্তের সবশেষ তথ্য জানাতে আপনাদের সঙ্গে আছি আমি ইকবাল মাহমুদ অনিক। যুক্তরাষ্ট্রে ন্যাশনাল গার্ড সদস্যদের ওপর এক আফগান অভিবাসীর হামলার পর বৈধ অভিবাসন ব্যবস্থা কঠোর করার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ঘটনাটির 2 দিনের মধ্যেই তিনি আফগান অভিবাসন আবেদন প্রক্রিয়া সাময়িক স্থগিত করেন। আগের প্রশাসনে আশ্রয় পাওয়া আবেদনকারীদের পুনর্মূল্যায়নের নির্দেশ দেন। পাশাপাশি 19টি দেশের ভ্রমণ নিষেধাজ্ঞা আরও কঠোরভাবে যাচাইয়ের ইঙ্গিতও দিয়েছেন তিনি। এই বছরের জানুয়ারিতে ক্ষমতায় ফেরার পর থেকেই অভিবাসন আইন প্রয়োগে একের পর এক কঠোর অবস্থান নিচ্ছেন ট্রাম্প। ইউক্রেন যুদ্ধ থামাতে রাশিয়ার নিয়ন্ত্রণাধীন ক্রিমিয়া ও অন্য দখলকৃত অঞ্চলে মস্কোর আধিপত্যকে স্বীকৃতি দেওয়ার পরিকল্পনা করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দ্য টেলিগ্রাফের প্রতিবেদনে বলা হয়েছে, তিনি এ প্রস্তাব পুতিনের কাছে পৌঁছে দিতে নিজের মেয়ের জামাই জ্যারেড কুশনার ও বিশেষ দূত স্টিভ উইটকফকে মস্কোতে পাঠিয়েছেন। জানা গেছে, ইউরোপীয় মিত্রদের উদ্বেগ উপেক্ষা করে এই পরিকল্পনা এগিয়ে নিচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট। রুশ প্রেসিডেন্ট পুতিনও জানিয়েছেন, এসব অঞ্চলকে যুক্তরাষ্ট্রের আইনি স্বীকৃতি তাদের আলোচনার প্রধান শর্ত। ইন্দোনেশিয়ায় ভয়াবহ বন্যা ও ভূমিধসে 200-র বেশি মানুষ মারা গেছেন। ইতোমধ্যে পশ্চিম সুমাত্রায় 61 জন, উত্তর সুমাত্রায় 116 জন এবং আচেহ প্রদেশে 35 জনের মৃত্যু নিশ্চিত করা হয়েছে। এখনও নিখোঁজ আছেন প্রায় 90 জন। জুন থেকে সেপ্টেম্বর মাসে দেশটিতে বর্ষাকাল, সে সময় বন্যা ও ভূমিধসের ঝুঁকি থাকে। কিন্তু সাম্প্রতিক শক্তিশালী মৌসুমি ঝড়ে পরিস্থিতি আরও খারাপ হয়েছে। বিশেষজ্ঞরা মনে করছেন, জলবায়ু পরিবর্তনের কারণে বর্ষাকাল দীর্ঘ হচ্ছে, বৃষ্টিপাত বাড়ছে এবং আকস্মিক বন্যার প্রবণতাও বাড়ছে। ইন্দোনেশিয়ার পাশাপাশি মালয়েশিয়া ও থাইল্যান্ডেও ভারী বৃষ্টিতে সাম্প্রতিক সময়ে প্রাণহানি হচ্ছে। ভারতের দাবি করা 3 অঞ্চল কালাপানি, লিপুলেক ও লিম্পিয়াধুরা অন্তর্ভুক্ত করে নেপাল গেল বৃহস্পতিবার নতুন 100 রুপির নোট প্রকাশ করেছে। এতে নয়াদিল্লি তীব্র প্রতিবাদ জানিয়ে বলেছে, অঞ্চলগুলো ভারতের অংশ। নেপালের এ পদক্ষেপ একতরফা ও ঐতিহাসিক সত্যের বিরোধী। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বিষয়টি দ্বিপাক্ষিক চুক্তির লঙ্ঘন বলে উল্লেখ করেছে। বিরোধী দল কংগ্রেস অভিযোগ করেছে, সরকার প্রয়োজনীয় কঠোরতা দেখাচ্ছে না। নতুন নোটে গুরাসের ওয়াটারমার্ক, লুম্বিনীর অশোক স্তম্ভ ও একশৃঙ্গ গন্ডারের ছবি ব্যবহার করা হয়েছে। দক্ষিণ গাজার রাফা শহরের একটি সুড়ঙ্গে অভিযান চালিয়ে 9 ফিলিস্তিনি যোদ্ধাকে হত্যার দাবি করেছে ইসরায়েলি সেনারা। ইসরায়েলি বাহিনীর অভিযোগ, নিহতরা পূর্ব রাফার ভূগর্ভস্থ কাঠামো থেকে পালাতে চেয়েছিল। শেষ খবর পাওয়া পর্যন্ত বিগত কয়েকদিনে ওই সুড়ঙ্গ থেকে 30 জনের বেশি যোদ্ধাকে হত্যা করা হয়েছে। এ বিষয়ে হামাস এখনও কোনো মন্তব্য করেনি। ইসরায়েলি সংবাদ মাধ্যম বলছে, রাফার একটি সুড়ঙ্গ থেকে প্রায় 200 হামাস যোদ্ধাকে আটক করা হয়েছে। তবে তাদের বের হয়ে আসার নিরাপদ পথ দিতে তেল আবিব রাজি হয়নি। গেল অক্টোবরে যুক্তরাষ্ট্র, মিশর ও কাতারের মধ্যস্থতায় হামাস ইসরায়েল যুদ্ধবিরতি চুক্তি হয়। তারপরও সেখানে উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে। হিজবুল্লাহর ডেপুটি সেক্রেটারি জেনারেল নাঈম কাসেম জানিয়েছেন, তাদের শীর্ষ সামরিক কমান্ডার হাইথাম আলী তাবতাবাই ইসরায়েলি হামলায় নিহত হওয়ার পর সংগঠনটির প্রতিশোধের অধিকার আছে। শুক্রবার টেলিভিশন ভাষণে তিনি তাবতাবাই হত্যাকে নৃশংস অপরাধ আখ্যা দেন। তিনি আরও বলেন, হিজবুল্লাহ সময়মতো ইসরায়েলের বিরুদ্ধে জবাব দেবে। তিনি আরও বলেন, লেবানন যুদ্ধের ঝুঁকিতে আছে। লেবাননকে ইসরায়েলি হুমকি মোকাবেলায় প্রস্তুত থাকতে হবে। সংগঠনটি দাবি করছে, তারা 2024 সালের নভেম্বরের যুদ্ধবিরতি মেনে চলছে, কিন্তু ইসরায়েল এখনও লেবাননে হামলা চালাচ্ছে। ইরানের ক্ষতিগ্রস্ত পরমাণু স্থাপনাগুলোতে অবিস্ফোরিত গোলাবারুদ ও রেডিও অ্যাক্টিভিটির ঝুঁকির কারণে সেখানে যাওয়া এখন বিপজ্জনক, এমন সতর্কতা জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি।
ফ্রান্স 24-কে তিনি জানান, এসব স্থাপনায় আবারও আন্তর্জাতিক পরিদর্শন শুরু করতে হলে নতুন নিরাপত্তা ব্যবস্থা গড়ে তুলতে হবে। আরাকচি বলেন, হামলার শিকার নয় এমন কেন্দ্রে আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থা IAEA পরিদর্শন করেছে, তবে ক্ষতিগ্রস্ত স্থাপনায় প্রবেশের জন্য নতুন কাঠামো প্রয়োজন। তিনি মনে করিয়ে দেন, কায়রোতে IAEA মহাপরিচালক রাফায়েল গ্রোসির সঙ্গে সমঝোতার সময় নতুন প্রোটোকলের প্রয়োজনীয়তার স্বীকৃতি দেওয়া হয়েছিল। অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিস তার প্রেমিকা জোডি হেইডেনকে বিয়ে করেছেন। দায়িত্বে থাকা অবস্থায় এটাই দেশটির কোনো প্রধানমন্ত্রীর প্রথম বিয়ে। ৬২ বছর বয়সী আলবানিস ক্যানবেরার সরকারি বাসভবন দ্য লজের বাগানে ব্যক্তিগত অনুষ্ঠানে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। হেইডেন ফাইন্যান্স সেক্টরে কর্মরত। সামাজিক যোগাযোগ মাধ্যমে আলবানিস এক শব্দে লিখেছেন ম্যারিড। সঙ্গে বউয়ের হাত ধরে থাকা একটি ভিডিও শেয়ার করেছেন। ২০২৪ সালের ভ্যালেন্টাইন্স ডেতে প্রস্তাবের ১ বছরের বেশি সময় পর বিয়ে অনুষ্ঠিত হলো। জোডির সঙ্গে পরিচয় হয় মেলবোর্নে ৫ বছর আগে একটি ব্যবসায়ী ডিনারে। পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের সঙ্গে তার পরিবারের ও দলের নেতাদের সাক্ষাতের অনুমতি না দিলে দেশ জুড়ে বিক্ষোভের হুঁশিয়ারি দিয়েছে বিরোধী জোট। পার্লামেন্টে বিরোধী নেতা মাহমুদ আচাকজাই অভিযোগ করেছেন, সরকার সংসদকে রাবার স্ট্যাম্প হিসাবে ব্যবহার করছে এবং উপজাতীয় এলাকায় নিহতদের বিষয়ে কথা বলতে বিরোধীদের বাধা দিচ্ছে। পিটিআই নেতা আসাদ কায়সার বলেন, সাম্প্রতিক উপনির্বাচনে ফলাফল পরিবর্তন করে গণতন্ত্রকে সমাধিস্থ করা হয়েছে। অন্যদিকে ব্যারিস্টার গওহর বলেন, তারা পার্লামেন্ট ও গণতান্ত্রিক কাঠামোর অংশ থাকতে চায়, কিন্তু কারচুপির অভিযোগ পরিস্থিতি জটিল করে তুলছে। বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণিঝড় ডিটওয়া আগামী ২৪ ঘন্টার মধ্যে ভারতের তামিলনাড়ুতে আঘাত হানবে। IMD জানিয়েছে, এটি বর্তমানে কারাইকাল থেকে ২২০ কিলোমিটার দূরে অবস্থান করছে এবং উত্তর তামিলনাড়ু ও দক্ষিণ অন্ধ্রপ্রদেশের উপকূলের দিকে ধেয়ে আসছে। ঘূর্ণিঝড়ের প্রভাবে শ্রীলঙ্কায় ইতোমধ্যে ভয়াবহ বন্যা হয়েছে, যেখানে ৮০ জন নিহত ও ২০ জন নিখোঁজ রয়েছে। বহু মানুষ বাস্তুচ্যুত হয়েছেন এবং ভূমিধ্বসের কারণে বিপর্যয় তৈরি হয়েছে। তামিলনাড়ুতে ব্যাপক বৃষ্টিপাতের সম্ভাবনা থাকায় রাজ্য কর্তৃপক্ষ বিভিন্ন আশ্রয়কেন্দ্র স্থাপন ও বিপর্যয় ব্যবস্থাপনা দল প্রস্তুত রেখেছে। সুপ্রিয় দর্শক, এই ছিল আজকের বিশ্বজুড়ে প্রতিদিনের আয়োজনে। দেশ বিদেশের বিভিন্ন খবর নিয়ে আবারও আপনাদের সামনে হাজির হব। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, বায়ান্না টিভির সঙ্গেই থাকুন। ধন্যবাদ।